ক্রমশ এরা যেটা করলো যে সারা পশ্চিমবঙ্গে একটা ভয়ের আতঙ্কের পরিবেশ, একটা চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলের মধ্যে। সিনিয়র চিকিৎসককে বলছে বদলি করে দেব, পছন্দের জায়গায় বদলি, তুমি আমাকে টাকা দাও। তোলাবাজি শুরু হলো, টাকা না দিলে হচ্ছে যে বদলি করে দেব, আমার কথা না শুনলে বা দুর্নীতির প্রতিবাদ করলে দূরে বদলি করে দেব। গত 10-12 বছরে বিনা কারণে সাসপেন্ড করেছে বহু চিকিৎসককে। ক্রিকেটের যারা সন্দীপ ঘোষের স্যাঙাত বাহিনী যারা, তাদের হচ্ছে যে আড়াল করার চেষ্টা করছে। এদের একজন যারা সব থেকে নটোরিয়াস যাদেরকে, তাদেরকে কাউকে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বাঁচানোর চেষ্টা করছে। মানে অদ্ভুত যে কলকাতা পুলিশের উপরে মানুষ আস্থা হচ্ছে যে হারালো কেন, সেটা হচ্ছে যে এই গত কয়েকদিনে কলকাতা পুলিশের উপরে কলকাতার মানুষের আর কোনো আস্থা নেই। তার কারণ হচ্ছে এরা এই সিন্ডিকেট রাজটাকে হচ্ছে যে আড়াল করতে চাইছে। যে দুর্নীতি হচ্ছে যে দুর্নীতি এবং এই সিন্ডিকেট রাজের ইয়েতে চিকিৎসকরা ব্যতিব্যস্ত। তার ফলে আজকের এই ঘটনার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। আজকে তারা আর কোনো ভয়কে ভয় মানছেন না, কোনোভাবেই মাথা নত করবার জায়গাতে নেই। এবং সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ এমন একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে এখন, সিনিয়ররা জুনিয়ররা দল মত বিশ্বাস নির্বিশেষে, যে হচ্ছে যে এই সিন্ডিকেট রাজটাকে আমরা খতম করতেই হবে। অভয়ার বিচার যদি চাইতে হয়, অভয়ার বিচারের মূল হচ্ছে যে যারা করলো তাদেরকে খুঁজে বের করা, তার সঙ্গে যে কারণে হলো, এবং যারা ধামাচাপা দিতে চাইছে, যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে, সে কথা বলবো বিস্তারিত। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে গত 9 আগস্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে যে নৃশংস যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, তা নিয়ে এখন শহর কলকাতা, গ্রামগঞ্জ, জেলা, এমনকি আমাদের রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তার প্রতিবাদ হচ্ছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে কোনো আলোচনা যাই হোক না কেন, যেটাই করা হোক না কেন, তার মধ্যে উঠে আসছে কিন্তু সেই আর.জি. করের ঘটনা। এবং আজকে আমরা যে এই বিশেষ আলোচনা পিপলস রিপোর্টারে করতে চলেছি, তাতে আমরা আমাদের সঙ্গে পেয়েছি অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার সুবর্ণ গোস্বামীকে। সুবর্ণদা, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। আপনাকে শুরুতেই বললাম যে আমরা আমাদের যে আলোচনা আজকে, তার মধ্যে অবশ্যই মানে আর.জি. করটাই মূল বিষয়, এবং আর.জি. কর নিয়েই আমরা আলোচনা করব, সেটা নিয়ে প্রশ্ন করব। তো যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিগত সময় নানা রকমের সমস্যার কথা আমরা শুনছি, এবং ইদানিং মানে শেষ যে 10-12 বছরের যে সময়, সেই সময়ে এই সমস্যাগুলো আরও অনেক বেড়েছে, অনেক ভয়ঙ্কর হয়েছে বলেই এখন জানা যাচ্ছে। তো এই সরকারের আমলে কি চিকিৎসক নার্সদের নিরাপত্তার কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আপনি কি বলবেন? দেখুন, আমার এই সরকারে স্বাস্থ্য দপ্তরে চাকরি করা, মানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে চাকরি করা হয়ে গেল 20 বছরের বেশি। আমি নিজে 2004 সালে চাকরিতে ঢুকেছি। ফলে আমার চাকরি জীবনের প্রথম 6-7 বছর আর এই শেষ 12-13 বছরের একটা বিরাট গুণগত পার্থক্য আমরা দেখেছি। কি বিষয়ে? ধরুন, একটা সিস্টেম রান করছে, সেখানে চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা মর্যাদার সাথে কাজ করছেন। হ্যাঁ, বঞ্চনা ইত্যাদি সেই নিয়ে আন্দোলনের অধিকার আমি নিজে দেখেছি। তখন রাইটার্স বিল্ডিং হেডকোয়ার্টার ছিল, স্বাস্থ্য ভবন হয়নি। রাইটার্স বিল্ডিং এ কাজে গেছি, টিফিন আওয়ার্সে বিবিধ সংগঠন রাইটার্স বিল্ডিং এ মিছিল করছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। কিন্তু সেই গণতন্ত্রটা ছিল। কিছু কর্মচারী তারা চাইলে সেই স্লোগান রাইটার্স বিল্ডিং এর ভেতর তুলতে পারতেন। আজকে দাঁড়িয়ে একটা 9 তারিখে এরকম একটা ঘটনা ঘটে গেল, অথচ প্রশ্ন তোলা যাবে না যে হচ্ছে যে কেন একটা কলকাতার প্রিমিয়ার মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তিনি ধর্ষিতা হলেন, মানে হতে পারে গণধর্ষিতা হয়েছেন,
এবং খুন হয়েছেন। এটা পশ্চিমবঙ্গ ভুলে যান, ভারতবর্ষ ভুলে যান, সারা পৃথিবীতে আমরা অনেক সিনিয়র চিকিৎসকের সাথে কথা বলেছি, কোথাও কেউ শোনেনি, কেউ পড়েনি, কোনো রিপোর্টে কোনোদিন দেখেনি। একটা অভূতপূর্ব এইরকম ঘটনা, এমনকি বিদেশে যারা থাকেন আমাদের সিনিয়র প্রাক্তনী যারা, তারাও বলছেন যে আমরা কোনোদিন ভূভারতে এরকম ঘটনা শুনিনি যে হচ্ছে ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক ধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন। এবং সেটা নিয়ে যদি প্রশ্ন তোলেন তাহলে হচ্ছে যে আপনাকে পুলিশ ডেকে পাঠাচ্ছে। আমি একজন সিনিয়র চিকিৎসক, সরকারি অফিসার, যা আমরা বলছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, দায়িত্বশীল সংগঠন, তার নেতৃত্ব হিসাবে যা বলছি, পুলিশ ডেকে পাঠাচ্ছে। এইটা হচ্ছে পার্থক্য, যে তখন বুদ্ধদেব ভট্টাচার্যের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এইটা বলার গণতন্ত্রটা ছিল রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে বলা। আমরা একাধিক দিন দেখেছি টিফিন আওয়ার্সে কর্মচারীরা সেখানে এই স্লোগান দিয়ে করছেন। কিন্তু এখন হচ্ছে যে প্রশ্ন তুললে আপনাকে পুলিশ ডেকে নিয়ে, আপনাকে তো ডেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, সেই কথাই বলছি। আমাকে সহ বহুজনকে ডাকা হয়েছে। এই যে ধরুন লালবাজারে আমাদের জুনিয়র ডাক্তার আজকে আন্দোলনে রয়েছেন, এখন তারা গেছেন ওখানে, তাদের দাবি যে পুলিশ কমিশনার এসে আমাদের সাথে কথা বলুন। কেন কথা বলবেন না? পুলিশ কমিশনার তিনি একজন পাবলিক সার্ভেন্ট, কিন্তু তিনি আসবেন না, আমাদের জুনিয়র ডাক্তার বসে আছেন। তো এই হচ্ছে প্রশাসনিক স্তরে এই পার্থক্যটা 1 নম্বর। 2 নম্বর পার্থক্য যদি দেখেন, সেটা হচ্ছে যে আগের আমলে একাধিকবার হয়েছে। ধরুন হুগলিতে একটা বড়সড়, এমনকি তখন তদানীন্তন তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিক যিনি ছিলেন তিনি অভিযোগ জমা দেন। স্বাস্থ্যমন্ত্রী তখন ডাক্তার সূর্যকান্ত মিশ্র, তিনি তদন্ত করান, শাস্তি দেন, ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং হচ্ছে যা যা শাস্তি ইত্যাদি হয়। আমরা একাধিকবার দেখেছি। আমরা আন্দোলন করেছি 2009 সালে কলকাতার রাজপথে নেমে। আমরা চিকিৎসা, এই আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের 40 বছরের অ্যাসোসিয়েশন, আমরা আন্দোলন করেছি, বকেয়া ডিএচে আন্দোলন করেছি। আবার যখন হচ্ছে যে কখনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নিগৃহীত হয়েছেন, আমরা উপযুক্ত আইনের দাবিতে সারা কলকাতার রাজপথ কাঁপিয়েছি, রানী রাসমণি রোডে অবস্থান করেছি। কিন্তু সরকার আমাদের কথা শুনেছেন, দেখেছেন, বিল এনেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমরা সিলেক্ট কমিটিতে গিয়ে আলোচনা করেছি, আমাদের মতামত দিয়েছি, বিল পাস হয়েছে। এখন গত 2017 সাল থেকে অন্তত 1,500-এর বেশি চিকিৎসক নিগ্রহ হয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমাদের রাজ্যে। বলতে পারেন মানে গুটি কয়েক বাদে যেখানে আমরা হচ্ছে করাতে পেরেছি, তা বাদ দিয়ে কোথাও পুলিশ যে আইন আছে সংশ্লিষ্ট সেই 2009 সালের আইন প্রয়োগ করেনি। কারণ অধিকাংশ জায়গাতেই দেখা গেছে যে রাজনৈতিক মদতে শাসক দলের যারা নেতা হচ্ছে যে তারাই আক্রমণকারীর ভূমিকায়, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পার্থক্য এই জায়গা। আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাইছিলাম যে আমরা এই আরজি করের ঘটনা ঘটার পরে আমরা যেটা জানতে পারছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট যা উঠে আসছে, বিভিন্ন কথাবার্তা যা হচ্ছে, যে আরজি করের অবস্থা ছিল ভয়াবহ। মানে সেখানে রোগী ভর্তি থেকে শুরু করে ওষুধ জালিয়াতি, লাশ কেনা বেচা, একাধিক অভিযোগ এসছে। সত্য মিথ্যে আমরা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানি না, কিন্তু অভিযোগগুলো উঠছে। তো এর আগেও আরজি করের যিনি অধ্যক্ষ ছিলেন তার বিরুদ্ধে নাকি অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু যতবারই অভিযোগ জানানো হয়েছে তিনি ঠিক সেই অভিযোগগুলো পাশ কাটিয়ে বেরিয়ে এসছেন। তো এই মানে স্বাস্থ্য মানে সন্দীপ ঘোষ বা তার সঙ্গীরা কি করে এতদিন ধরে ছাড় পেয়ে গেল? দেখুন, এটা দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রের যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এটা কিন্তু আজকের নয়, গত 10-12 বছর ধরে এই দুর্নীতি নানানভাবে। এবং আমরা চিকিৎসক সংগঠনগুলো, আমাদের যে অ্যাসোসিয়েশন, এবং আমরা এখন প্রায় 6টা সংগঠন মিলে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তৈরি করেছি, তার তরফ থেকে আমরা এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে ধারাবাহিক হচ্ছে যে আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি। কিন্তু 2021 সালে নির্বাচন পরবর্তী আমলে যারা শাসক দলেরও ক্ষমতাসীন যারা ছিলেন, বিধায়ক বা
সাংসদ ইত্যাদি তারা চিকিৎসকদের মধ্যে তারাই তাদের সংগঠন ইত্যাদি চালাতেন, তাদের নানা দুর্নীতির বিরুদ্ধেও আমরা সরব হয়েছি। কিন্তু এই 2021-এর নির্বাচন পরবর্তী সময়ে দেখা গেল নতুন একটা গোষ্ঠী উঠে এলো, তারা এই পুরনো নেতাদেরকেও কোণঠাসা করলো এবং তারা দখল করলো একটা টোটাল একটা সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা সিন্ডিকেট রাজ কায়েম করলো। বলতে পারেন কোভিডের সময় থেকে, 2021-এর নির্বাচনের আগে থেকে, কোভিডের সময় থেকে বিশেষত, যে তখন আমরা দেখলাম যে কোভিডের সময় যে কেনাকাটি, ধরুন পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, চিকিৎসকদের যেগুলো পরে ডিউটি করতে দেখেছেন কোভিডে, বা স্যানিটাইজার, এই কেনাতে কোটি কোটি টাকার দুর্নীতি দিয়ে এদের শুরু হলো হচ্ছে যে পথ চলা। এবং ক্রমশ এরা যেটা করলো যে সারা পশ্চিমবঙ্গে একটা ভয়ের আতঙ্কের পরিবেশ একটা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলের মধ্যে। সিনিয়র চিকিৎসককে বলছে বদলি করে দেব, পছন্দের জায়গায় বদলি, তুমি আমাকে টাকা দাও। তোলাবাজি শুরু হলো, টাকা না দিলে হচ্ছে যে বদলি করে দেব, আমার কথা না শুনলে বা দুর্নীতির প্রতিবাদ করলে দূরে বদলি করে দেব। গত 10-12 বছরে বিনা কারণে সাসপেন্ড করেছে বহু চিকিৎসককে। ডাক্তার শ্যামাপদ গড়াই দিয়ে শুরু, ডাক্তার অরুণাচল দত্ত চৌধুরী, কি অপরাধ! শ্যামাপদ গড়াই মুখ্যমন্ত্রীকে বেরিয়ে এসে বলেছিলেন যে কালকে আমার ওটি আছে, কালকে দেখা করতে পারবো না, আমি তার হচ্ছে যে আপনি ভিতরে গিয়ে বসুন, এখন কথা বলি। সেই অপরাধে সাসপেন্ড। তার আদালতের রায় পাওয়া সত্ত্বেও তিনি তার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট পাননি। এইরকম অজস্র অজস্র হচ্ছে যে অভিজ্ঞতা আছে। বহুজনকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো, বহুজনকে ট্রান্সফার তো আছেই, যে যারা বিরোধী কথাবার্তা বলে, দুর্নীতি বিরোধী কথাবার্তা বলে, তাদেরকে হচ্ছে যে একাধিকবার হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলাতে বদলি করো বা দূরের জেলায় ফেলে রাখো বছরের পর বছর। এবং তার সাথে ছাত্র, যারা মেডিকেল ছাত্র, তাদেরকে বলা হলো যে আমাদের সঙ্গে থাকতে হবে, সঙ্গে যারা আছো যারা হচ্ছে সঙ্গে থাকতে হবে, কিভাবে না, তোলা দিতে হবে। তোলা দিলে হচ্ছে যে সে পাশ করবে, যে বেশি তোলা দেবে সে হাইস্ট নাম্বার পাবে, যে তোলা দিতে চাইবে না, যে পারবে না, গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাকে বলছে তুমি ফেল করবে। বিরোধী ছাত্র সংগঠন করা যাবে না, করলে তাকে ফেল করানো হবে। জুনিয়র ডাক্তার, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা হোস্টেলের বেড পেতে গেলে তোলা দিতে হবে, তাকে হাউস স্টাফশিপে চান্স পেতে গেলে তোলা দিতে হবে। তো সামগ্রিকভাবে একটা তোলাবাজির হচ্ছে যে আতঙ্ক মেডিকেল কলেজগুলোতে আবহে করে দিল। স্বাস্থ্য কেন্দ্রগুলো, হাসপাতালগুলোতে বদলি নিয়ে চিকিৎসকদেরকে বদলির ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা, এবং তার পাশাপাশি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ওরা দখল করে নিল এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। গণটোকাটুকি সেই 70-এর দশকে যা দেখেছেন, এখন গত কয়েক বছর ধরে আবার সেই গণটোকাটুকি ফিরে এলো। মেডিকেল কলেজের হচ্ছে যে পরীক্ষা হচ্ছে, এমবিবিএস পরীক্ষা গার্ড দিচ্ছে কারা? এই সিন্ডিকেটে যাদের নাম উঠে আসছে এখন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে যাদের নাম, তারা হচ্ছে গিয়ে গার্ড দিচ্ছে, যাদের কোনো মানে এখতিয়ার নেই, যোগ্যতা নেই হচ্ছে যে পরীক্ষায় গার্ড দেবার। মেডিকেল কাউন্সিল, যাদের যেখানে ডাক্তারদের রেজিস্ট্রেশন করতে হয়, একটা স্বশাসিত সংস্থা, গায়ের জোরে জালিয়াতি করে নির্বাচনে জিতে সেটা দখল করলো। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় এসে পাবলিক সার্ভিস কমিশন তুলে দিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড করলো। সেখানেও এরা হচ্ছে যে এদের লোক বসিয়ে দিল তার শীর্ষে, এবং হচ্ছে যে নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্যে নিয়োগে যা দুর্নীতি হয়েছে আমরা একাধিকবার আমাদের সংগঠন থেকে বলেছি। তা যদি কোনোদিন তদন্ত হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা দপ্তরে, খাদ্য দপ্তরে মিলিত যে দুর্নীতি, তার থেকে তার আয়তন বেশি হবে, তবু কম নয়। কিন্তু আমরা একাধিকবার হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসনের, এমনকি নবান্নের সর্বোচ্চ জায়গাতে আমরা একাধিকবার চিঠি দিয়ে, আমাদের সংগঠনের চিঠি আছে, জয়েন্ট প্ল্যাটফর্মের চিঠি আছে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের চিঠি আছে, আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমরা মিডিয়াতে বলেছি, আমরা চিঠি দিয়েছি। গত 12 বছরে একটা চিঠিরও আমরা কোনো উত্তর পাইনি সরকারের থেকে, এবং হচ্ছে যে কোনো ব্যবস্থা নেওয়া, বিহিত করা তার হয়নি। এবং আমরা দেখছিলাম যে আমরা যে প্রেস রিলিজ করেছিলাম জুন মাসের 23 সালে, যে হচ্ছে যে এগুলো আপনারা যে অ্যাড্রেস করছেন না, এতে কিন্তু ক্ষোভের বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন সামাল দিতে পারবেন না। আজকে ঠিক তাই হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে যে দুর্নীতি এবং এই সিন্ডিকেট রাজের ইয়েতে চিকিৎসকরা ব্যতিব্যস্ত। তার ফলে আজকের এই ঘটনার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। আজকে তারা আর কোনো ভয়কে ভয় মানছেন না, কোনোভাবেই মাথা নত করবার জায়গাতে নেই। এবং সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ এমন একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে এখন,
সিনিয়ররা জুনিয়ররা দল মত বিশ্বাস নির্বিশেষে যে হচ্ছে যে এই সিন্ডিকেট রাজটাকে আমরা খতম করতেই হবে। অভয়ার বিচার যদি চাইতে হয়, অভয়ার বিচারের মূল হচ্ছে যে যারা করলো তাদেরকে খুঁজে বের করা, তার সঙ্গে যে কারণে হলো এবং যারা ধামাচাপা দিতে চাইছে, যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে, সে কথা বলবো বিস্তারিতভাবে নিশ্চয়ই, তাদের প্রত্যেককে ধরে হচ্ছে যে এই সিন্ডিকেট রাজটা খতম করতে হবে, যাতে আর কোনো অভয়ার হচ্ছে যে আর কোনো আমাদের বোনের আমাদের হচ্ছে যে মেয়েদের হচ্ছে অভয়া না হতে হয়, অভয়ার মতো নির্যাতনের শিকার না হতে হয়, সেইটা নিশ্চিত করার জন্য এই সিন্ডিকেট রাজটাকে খতম করা সেটা বড় জরুরি হয়ে পড়েছে। আরও একটা বিষয় যেটা আপনার কথার মধ্যে থেকে উঠে এলো সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিলের কথাটা আপনি বলছিলেন আপনার কথার মধ্যে। তো এই রাজ্য জুড়ে যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে স্বাস্থ্য বিষয়ে যে দুর্নীতি, তাতে তো ভুক্তভোগী সাধারণ মানুষ। কিন্তু এই যে মেডিকেল কাউন্সিলের যে নামটা বারবার উঠে আসছে, এটা কেন? মানে এটা যদি একটু খুলে বলেন। দেখুন, মেডিকেল কাউন্সিল একটা স্বশাসিত সংস্থা। এদের কাজ হচ্ছে চিকিৎসকদের দ্বারা এরা নির্বাচিত হবেন। এরা চিকিৎসকদের যে রেজিস্ট্রেশন ইত্যাদি দেখবেন, এথিক্যাল যেসব দিকগুলো আছে, নৈতিকতার বিষয়গুলো চিকিৎসকদের বা সাধারণ মানুষের যদি চিকিৎসায় গাফিলতির কোনো অভিযোগ থাকে সেইগুলো তারা দেখবেন। এই হচ্ছে কাজ, সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিন্তু এরা 23 সালে যেটা করলো, এর আগে 18 সালেও হয়েছিল, 23 সাল 5 বছর পর নির্বাচন হয়। 23 সালে সারা বাংলার চিকিৎসকরা কেউ চাইছিলেন না যে হচ্ছে যে এদের দখলে যাক, কিন্তু এরা নির্বাচন পর্বটা পুরোটাই মানুষ জানেন হচ্ছে যে মিডিয়ার দৌলতে, যে ব্যালটে হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেটের নাম নেই, ওদের ক্যান্ডিডেটের নাম 2 জায়গায় ছাপা, জাল ব্যালট। এবং হচ্ছে যে ওখানে রাত্রিবেলায় লোডশেডিং করে দেওয়া হলো, কাউন্টিং এর সময় আমাদের বের করে দেওয়া হলো ফিজিক্যালি প্রায়। হচ্ছে যে শাসক দলের যেসব কর্মচারী সংগঠন আছে তাদের যারা বাগাবাগার লোক, তাদেরকে নিয়ে এসে ওখানে করা হলো, যে কাউন্টিং এর মানে যারা স্টাফ নয় বাইরে থেকে আনা হলো, করে হচ্ছে যে তাদের দিয়ে জাল কাউন্টিং করিয়ে আমরা কাউন্টিং বয়কট করলাম। এরা হচ্ছে যে জাল একটা রেজাল্ট বের করে দিয়ে মেডিকেল কাউন্সিল দখল করলো। এবং এই মেডিকেল কাউন্সিলে যারা রয়েছেন, সভাপতি থেকে শুরু করে সহসভাপতি এবং অন্যান্য যারা সদস্য, এই প্রত্যেকের হচ্ছে যে এই 9 আগস্টের ঘটনায় নাম জড়িয়েছে পুরো সিন্ডিকেটটা। এবং 9 আগস্ট সকালবেলা যে মৃতদেহ আবিষ্কারের পর যারা ওই ক্রাইম সিনে গেছিলেন তারা হচ্ছে এই মেডিকেল কাউন্সিলের সদস্য, যারা বিভিন্ন পদাধিকারী। মানে এই যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সব একদম দেখা যাচ্ছে চোখের সামনে। এবং হচ্ছে যে এরা পুলিশ প্রশাসন চেষ্টা করছেন শাক দিয়ে মাছ ঢাকতে, আড়াল করতে। এই মেডিকেল কাউন্সিলে যারা চালাচ্ছেন, এই যারা সিন্ডিকেটের, যারা সন্দীপ ঘোষের স্যাঙাত বাহিনী, যারা তাদের হচ্ছে যে আড়াল করার চেষ্টা করছে। এদের একজন যারা সব থেকে নটোরিয়াস যাদেরকে, তাদেরকে কাউকে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বাঁচানোর চেষ্টা করছে। মানে অদ্ভুত, যে কলকাতা পুলিশের উপরে মানুষ আস্থা হচ্ছে যে হারালো কেন, সেটা হচ্ছে যে এই গত কয়েকদিনে কলকাতা পুলিশের উপরে কলকাতার মানুষের আর কোনো আস্থা নেই। তার কারণ হচ্ছে এরা এই সিন্ডিকেট রাজটাকে হচ্ছে যে আড়াল করতে চাইছে। এবং অভয়ার যারা প্রকৃত হচ্ছে যে নির্যাতনকারী এবং খুনি যারা, ধর্ষক যারা, তাদেরকে হচ্ছে যে আড়াল করতে চাইছেন। এটা আজকে দিনের আলোর মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই যে এই এত বিক্ষোভ হচ্ছে, এত আন্দোলন হচ্ছে বিচার চেয়ে, এর মাঝে মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত কথা বলেছেন যে মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য মেয়েদের রাতের ডিউটি দেওয়া হবে না বা ডিউটি কমিয়ে হবে, এই ধরনের। তো এইটা কতটা মানে যৌক্তিক বলে? গবু রাজার গবু মন্ত্রী বলে জুতো আবিষ্কারের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকেরই মনে থাকবে, যে পায়ে ধুলো যাতে না লাগে সেই জন্য সব ধুলো সারা পৃথিবীকে মুড়ে দাও, যাতে হচ্ছে যে নিজের পাটাকে না মুড়ে হচ্ছে যে সারা পৃথিবীটাকে মুড়ে দাও। এ হচ্ছে হবু রাজার গবু মন্ত্রীর হচ্ছে গল্প। ফলে যেটা হচ্ছে যে আজকে রাত্রে বেরোতে বারণ করছেন। এবার দিনের বেলা যদি ওটা, এই ধর্ষণটা রাত্রিবেলায় হয়েছে, দিনের বেলায় ধর্ষণ হয়, এই তো ইলামবাজারের স্বাস্থ্য কেন্দ্রে নার্সের কি হলো, দিনের বেলাতে হয়েছে। এই কদিন হাওড়া হাসপাতালে হচ্ছে যে সন্ধ্যাবেলায় হয়েছে। তাহলে এবার দিনের বেলাতেও বেরোনো বাড়ানো হয়ে যাবে। রাত্রির সাথী হয়েছে, এবার দিন দুপুরের সাথী একটা অ্যাপ আসবে, তারপর সকালবেলার সাথী একটা অ্যাপ আসবে। অর্থাৎ মহিলাদেরকে পর্দানসীন করে দাও, ঘরবন্দি করে দাও। এমনিতেই চাকরি দিতে পারছে না, ফলে হচ্ছে যে মহিলাদের আর যাতে চাকরির দাবিতে পুরুষ মহিলা একসাথে যে
পথে নামছে, 900 দিন 1000 দিন বসে আছেন, মহিলারা যাতে আর ঘরে বসে যায়, যে মহিলারা বেরোলেই ধর্ষিতা হয়ে যেতে পারে, ফলে হচ্ছে যে তাদের রাত্রিরের সাথী, সন্ধ্যের সাথী, বিকেলের সাথী, ভোরের সাথী, একের পর এক সিরিজ বেরোবে, আর হচ্ছে মহিলারা ঘরবন্দি হয়ে যাবে। আমরা পিছনের দিকে হাঁটছি তো। শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে আগামী 5 তারিখে শীর্ষ আদালতে এর পরবর্তী শুনানি পর্ব আছে। আপনারাও আপনাদের সংগঠনগতভাবে বিভিন্ন আন্দোলন করছেন, এবং আপনি যেটা বলছিলেন একটু আগে, আজকেও কলকাতার রাস্তাতে এখনো পর্যন্ত চিকিৎসকরা বসে রয়েছেন। তো আপনি কতটা আশাবাদী এই জাস্টিস ফর আরজি কর এই বিষয়ে? দেখুন, বিচার ব্যবস্থার প্রতি আমরা অবশ্যই আশাবাদী, মানে বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা আশা করি বা সঠিক বিচার, আমরা আস্থাশীল। কিন্তু এ ঘটনাও আমাদের নজর এড়াচ্ছে না যে গত বেশ কয়েকটি, ধরুন 2024 সালে সুপ্রিম কোর্ট যে কটা সুমোটো মামলা নিজের থেকে হাতে নিয়েছেন, তার একটা দুটো বাদ দিলে কোনো সমাধান হয়নি, ইনকনক্লুসিভ, হারিয়ে গেছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ যা দেখছি যে ডিএ মামলা বছরের পর বছর তারিখ বদল হয়ে যাচ্ছে, তার শুনানি হচ্ছে না। আমরা দেখছি যে টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম, সুপ্রিম কোর্টে তার তারিখ পাওয়া যাচ্ছে না। অথচ যারা প্রভাবশালী মানুষ, নানাভাবে তারা ধনী হয়েছেন যারা, এবং প্রভাবশালী যাদের, তারা কথায় কথায় গিয়ে এসএলপি দাখিল করছেন ছুটির দিনে। তাদের সকালবেলা এসএলপি দাখিল করলে বিকেলবেলা হচ্ছে যে শুনানি হচ্ছে, বিকেলবেলা হলে সন্ধ্যেবেলা, পরের দিন সকালবেলা শুনানি হচ্ছে। ফলে আমরা এটা বুঝতে পারছি যে বিচার ব্যবস্থা তারা হচ্ছে যে প্রভাবশালীদের জন্য, তারা সাধারণ মানুষের স্বার্থে নয়, প্রভাবশালীদের জন্য। এবং এই অভয়ার যারা হচ্ছে যে নির্যাতনকারী, ধর্ষক, খুনি যারা, তারা কিন্তু প্রভাবশালী অংশের আশীর্বাদের হাত তাদের মাথাতে আছে। ফলে এই ব্যাপারটাও আমরা মাথায় রাখছি, যার জন্য আগামীকাল আমরা দিল্লিতে হচ্ছে যে সর্বভারতীয় যে সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে অ্যাড্রেস করব, যে আমরা সুপ্রিম কোর্টের কাছে কি আশা করছি। যদি এটা দেখা যায় যে সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখে শুনানি, সেখানে আপনারা জানেন যে আমরা শুধুমাত্র রাস্তার লড়াই লড়ছি না, তার সাথে আইনি লড়াইও লড়ছি, কারণ অভয়ার বিচারের আমরা শেষ দেখে ছাড়বো। সুপ্রিম কোর্টের কাছে আমাদের আর্জি যে হচ্ছে যে এই 5 তারিখের পর একটা লম্বা ডেট দিয়ে দেবেন, শীত পড়ে যাবে, ছুটির পরে, এই জিনিস কিন্তু যদি সুপ্রিম কোর্ট করে, কারণ মানুষের শেষ ভরসা, যেখানে গণতন্ত্রে মানুষ ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে প্রতিবাদ করবার যে অধিকার সেটা সুরক্ষিত নয় যে গণতন্ত্রে, সেই গণতন্ত্রে কিন্তু যদি মানুষের শেষ ভরসাস্থল হচ্ছে বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থাও যদি দেখায় যে প্রভাবশালীদের কথাতে তারা উঠছে বসছে এবং সাধারণ মানুষের বিচার ব্যবস্থা বিলম্বিত করছে, আমরা হচ্ছে যে নৈরাজ্যের জন্ম দেবে। এই কথাটা আমরা কিন্তু কালকের দিল্লির বুক থেকে আমরা ঘোষণা করতে চাই, যে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেন এইটা খেয়াল রাখেন। আমরা জানি জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, তার একটা প্রক্রিয়া আছে। নিশ্চয়ই 7 দিনের মধ্যে ফাঁসি যারা বলছেন তারা অন্য কৌশল নিয়ে বলছেন, দৃষ্টিভঙ্গি নিয়ে। তারা জানেন ভালো করে যে ওই একটা সঞ্জয় রায়কে 7 দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার, এক একজন এক এক কথা বলছেন, করে দিলে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যাবে। কিন্তু বিচারের একটা প্রক্রিয়া আছে। অবশ্যই যাদের অভিযুক্ত করা হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, লম্বা হিয়ারিং চলবে, ক্রস এক্সামিনেশন চলবে, ট্রায়াল চলবে, করে তারপরেই হচ্ছে প্রকৃত দোষীদের শাস্তি হোক, ঠিকই। কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা যেন সুপ্রিম কোর্ট ভুলে না যায়। এই আবেদনটাও আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমেও আমরা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের এই কথাটা পৌঁছে দিতে চাইছি। ফলে মানুষের যা মেজাজ আছে, সারা পশ্চিমবাংলার সমস্ত স্তর আজকে গ্রামে গ্রামে শুদ্ধ হচ্ছে মিছিল করছে জাস্টিস চেয়ে মানুষ, এবং যেটা হচ্ছে মানুষ যেভাবে নেমে এসছে, কোনো ভয় ভ্রান্তি তারা কোনো ভুকুটিতে তারা দম্বার পাত্র নয়, তারা সমস্ত ভয় উপেক্ষা করে এই যে পথে নেমেছে। এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে এটা ভারতবর্ষ জুড়ে, এমনকি ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে, আমাদের স্টুডিওতে আস্তে আস্তে আমার বিভিন্ন দেশের আমাদের যারা আরজি করে প্রাক্তনী আছে তাদের সাথেও কথা হচ্ছিল, তারা পর্যন্ত জোট বেঁধে এক প্ল্যাটফর্ম করছেন, তারা নানা রকম কর্মসূচি নিচ্ছেন। ফলে সারা পৃথিবী তাকিয়ে আছে আমাদের সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টকে কিন্তু মনে রাখতে হবে যে জুডিশিয়ারিরও এটা লিটমাস টেস্ট, তাকেও প্রমাণ দিতে হবে জুডিশিয়ারি শুধুমাত্র
ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা প্রভাবশালী তাদের জন্য নয়, সাধারণ মানুষ, ওই অভাগী যারা রাস্তায় নামছে, যারা নির্যাতিতা হচ্ছে, যারা ধর্ষিতা হচ্ছে, যারা খুন হচ্ছে এই প্রভাবশালীদের হচ্ছে যে কৃতকর্মের জন্য, তাদের দিকটা খেয়াল রাখা। তা না হলে বড় নৈরাজ্যের জন্ম দেবে, আমরা সেটা চাই না। সুবর্ণদা, আপনি পিপলস রিপোর্টারে এতটা সময় দিলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বিশেষ আলোচনা।